যাচ্ছি গো গিন্নি। এই কতদিন বলেছি না বেরোবার সময় যাই বলতে নেই, বলতে হয় আসি। হ্যাঁ ওই একই হলো, যাওয়া আর আসা। এই নিয়েই তো জীবন। আসি গো গিন্নি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, দুর্গা 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 দুর্গা। এই যে সব জানতা গামছাওয়ালা এলেন। তাই নাকি মন্ত্রী মশাই? এতদিন কেউ আমায় বলতো হাসির রাজা, কেউ আবার বলতো জ্ঞানের রাজা। তবে আজ আমার এই নতুন নাম দেবার জন্যে অজস্র ধন্যবাদ মন্ত্রী মশাই। আচ্ছা মন্ত্রী, গোপালকে তুমি হঠাৎ সব জানতা গামছাওয়ালা বললে কেন? প্রথমত, জানুক আর না জানুক, গোপাল সর্বদা এমন একটা ভান করে যে ও সব জানে। দ্বিতীয়ত, আপনার সভাসদ হয়েও সব সময় গলায় একটা গামছা ঝুলিয়ে ঘুরে বেড়ায়। দেখে মনে হয় যেন গামছার চলমান বিজ্ঞাপন। হ্যাঁ, আহ 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 আহ। দেখুন মন্ত্রী মশাই, আমি সব জানতা কিনা জানি না, আর আচার আচরণও সেটা কখনো প্রকাশও করি না। কিন্তু আমার গলার গামছা নিয়ে আপনার কি কোনো আপত্তি আছে? মন্ত্রীর না থাকলেও আমার আছে। কেন মহারাজ? আবার জিজ্ঞাসা করছো কেন? আরে রাজসভার চারদিকটা একবার ভালো করে চোখ ঘুরিয়ে দেখো তো। হ্যাঁ মহারাজ, দেখেছি। কি দেখলে? নতুন কিছুই নয়। পোশাকগুলোর দিকে তোমার নজর পড়লো না? কি করে পড়বে মহারাজ? আসলে গোপালের নজর যে বড় ছোট। আহ, এটা অবশ্য তুমি ঠিক কথাই বলেছ মন্ত্রী। আট পরে খেটে ধুতি, কম দামি ফতুয়া আর গলায় গামছা ঝুলিয়ে নিত্যদিন রাজসভায় আসো। লজ্জায় একেবারে মাথা কাটা যায় আমার। আচ্ছা গোপাল, এরকম পোশাক পরতে তোমার রুচিতে বাধে না? কেন বাঁধবে মহারাজ? আসলে এরকম পোশাক কখনো পরেননি তো, তাই বুঝতে পারছেন না এই হালকা পোশাকে কত আরাম। হ্যাঁ, এই পোশাকে আরাম? আরাম নয়, পাতলা ফতুয়া দিয়ে ফুরফুর করে হাওয়া ঢোকে, তাই গরম লাগে না। এদিকে এই যে খেটে ধুতি, বর্ষাকালে পথে ঘাটে জল জমলে টুক করে শুধু গুটিয়ে নাও, ব্যাস, কাদা লাগার ভয় নেই। আর গলার ওই গামছা? চড়া রোদ উঠলে পাট করে মাথায় চাপা দাও, ছাতা লাগবে না। আর ঝপ করে বৃষ্টি এসে সারা শরীর ভিজিয়ে দিলে চট করে গামছা দিয়ে মুছে নাও। কত আরাম। ওসব আরাম হারাম আমি বুঝি না। কাল থেকে তোমায় ঝকঝকে পোশাক পরে রাজসভায় আসতে হবে। ধরে নাও এটা আমার আদেশ। পারবো না মহারাজ। এই আমার মুখের ওপর এত বড় কথা! কত বড় দুঃসাহস! হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, আমার আদেশ মতো পোশাক যতদিন না পরে আসতে পারবে ততদিন আর রাজসভা মুখ হবে না। যাও যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সামনে থেকে। ঠিক আছে, তাই যাচ্ছি। তবে যাবার সময় বলে যাই মহারাজ, আজ আমার যে পোশাক নিয়ে নিন্দেমন্দ করছেন, একদিন হয়তো সেই পোশাকেরই গুণগান করতে হবে আপনাকে। মন্ত্রী, বলুন মহারাজ। কাছে এসো, কথা আছে। কি গো, ঠিকঠাক কাজ হবে তো? দেখুন না কি করি। কিরে, পারবি তো? ঠিক পারবো। তাহলে ওর পেছনে ছায়ার মতো লেগে থাক। ঠিক আছে। কি গো, রাজসভায় গেলে আর চলে এলে? না গো গিন্নি, আসলে মহারাজ আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। ও মা, সে কি কথা গো? কথা নেই বার্তা নেই, হঠাৎ বলে কিনা কাল থেকে আমাকে জবরজং পোশাক পরে রাজসভায় যেতে হবে। সে কি, কেন? আমার এই পোশাকের জন্য নাকি মহারাজের মাথা কাটা যায়। যত সব! তুমি কি ওইসব জড়ি টড়ি দিয়ে? পাগল, ওইসব জবরজং পোশাক আমি কিছুতেই পরতে পারবো না। তাতেই মহারাজ ক্ষেপে গিয়ে আমাকে রাজসভা থেকে বের করে দিলেন। তার মানে তো ঠিকই ধরেছ গিন্নি, আমার চাকরিটা মনে হয় গেছে। এই চাকরি যাওয়া মানে তো বেতন বন্ধ। আরে বেতন বন্ধ হলে আমাদের চলবে কি করে গো? তুমি অত ভেবো না তো। আরে কয় বিঘা জমি তো আছে নাকি, সেই জমিতে চাষ করে খাবো। তুমি পারবে? ঠিক পারবো।
এতদিন মাথার কাজ করেছি, এবার না হয় খাটুনির কাজ করব। কোনো কাজই ছোট নয়, বুঝলে? কি গো সব জানতা গামছাওয়ালা, শেষে কিনা সবজিওয়ালা হয়ে যাবে? তাই তোমাকে দেখে আজ একটা কথা বড় বেশি করে মনে পড়ে যাচ্ছে। কি কথা? ছিলে তুমি বিদূষক, সদাই মুখে হাসি, আজ শুধু কপাল দোষে হয়ে গেছো চাষি। আহ 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 আহ। দেখুন মশাই, কথা শেষ হয়ে থাকলে এখন এখান থেকে মানে মানে কেটে পড়ুন। তোমার গুমর এখনো ভাঙেনি দেখছি, শেষে যখন চোখের জলে নাকের জলে হবে তখন বুঝবে মজা। হুম। শোন, সূর্যি একেবারে মাথার উপর চড়েছে, তোরা সকলে এখন বাড়ি যা। কাল কিন্তু পাঠশালা শেষ করে আবার আসবো। ঠিক আছে ঠিক আছে, এখন তো যা। না, আমারও বড্ড ক্লান্ত লাগছে। যাই, আমিও বাড়ি যাই। বাহ, কি সুন্দর তকতকে জল। এতক্ষণ কোদাল চালিয়ে সারা শরীর কেমন তেতে গেছে। এই তকতকে জলে স্নান করে তবেই বাড়ি যাব। আশেপাশে কেউ নেই, তাহলে এখানেই পোশাক খুলে গামছা পরে জলে নেমে পড়ি। কি ঠান্ডা জল, টলটলে জলে থলথলে ভুঁড়িটা ডুবিয়ে কি আরাম। আহা, এ কি? এলে, আমার ধুতি ফতুয়া কোথায় গেল? কে নিল? মনে হচ্ছে কোনো বদমাশ আমাকে জব্দ করার জন্য ধুতি ফতুয়া নিয়ে পালিয়ে গেছে। ঠিক আছে, তাতে আমার ভারী বইই গেল। ধুতি ফতুয়া গেছে তো কি হয়েছে, পরনের গামছাটা তো আছে, এটা পরেই বাড়ি চলে যাব। সাবাস সাবাস, দারুণ কাজ করেছিস। এ কি বলি, পরনে শুধু গামছা কেন? ধুতি ফতুয়া কোথায় গেল? স্নান করতে পুকুরে নেমেছিলাম, সেই ফাঁকে কোন হতভাগা এসে তোমায় গামছা পরিয়ে দিয়ে চলে গেল। হায় হায় হায়, চাকরিও গেছে, এখন ধুতি ফতুয়াও গেল। কি করবে এখন? দাও তো, এখন পেট ভরে চারটি ভাত দাও দেখি। কথা ছিড়ি দেখো, পরনের পোশাক চলে গেল আর ইনি পেট ভরে ভাত খাওয়ার কথা বলছেন। হ্যাঁ বলছি তো, এখন ভাত খেয়ে ঘুমাবো, তারপর যা করার কাল করব। আরে গোপাল, এই পোশাকে তুমি এখানে? এই, তোমাকে না রাজসভায় আসতে বারণ করে দিয়েছিলাম? হ্যাঁ, তা অবশ্য করেছিলেন, কিন্তু আমি তো আজ এখানে আপনার সভাসদ হয়ে আসিনি। তাহলে কি করতে এসেছো? এসেছি বিচার চাইতে। বিচার? কিসের বিচার? চুরির বিচার। মহারাজ, কাল নদীর ধারে ধুতি ফতুয়া খুলে আমি এই গামছা পরে স্নান করতে নেমেছিলাম, আর স্নান করে উঠে দেখি আমার ধুতি ফতুয়া চুরি হয়ে গেছে। তা চুরি হয়ে গেলে আমি কি করব? হয় চোর ধরে তার কাছ থেকে আমার ধুতি ফতুয়া উদ্ধার করে দেবেন, না হলে ক্ষতিপূরণ হিসাবে নতুন ফতুয়া ধুতি কিনে নেবেন। মামার বাড়ি যেন, হ্যাঁ? চুরি হলো তোমার আর কিনে দেব আমি? তাহলে পেয়াদা পাঠিয়ে চোর ধরে আনুন। সেটাও সম্ভব নয়, তুমি এখন আসতে পারো গোপাল। সেটা বললে তো শুনছি না মন্ত্রী মশাই। যতদিন না আমি আমার ধুতি ফতুয়া ফিরে পাচ্ছি, ততদিন আমি এইভাবে এইখানে এই গামছা পরে দাঁড়িয়ে থাকবো। কিন্তু দাঁড়িয়ে থাকতে থাকতে তো তোমার পা ব্যথা হয়ে যাবে গোপাল। তবুও দিনের পর দিন দাঁড়িয়েই থাকবো। তাহলে তোমার পরনের ওই গামছা তো পুরনো হয়ে ছিঁড়ে কুটি কুটি হয়ে যাবে। তখন লজ্জা ঢাকবে কিসে? কলা পাতায়? কেন, কচু পাতা চাপা দিয়ে? তবুও দাঁড়িয়ে আমি থাকবই। এ বাবা, এ আবার কি আপদ? সেটা তো একটা ভীষণ বিসদৃশ্য ব্যাপার হবে। আমার
আমার মান ইজ্জত তো ধুলোই লুটোবে। ঠিক আছে, ঠিক আছে, নতুন ধুতি ফতুয়া সব তুমি পাবে। মন্ত্রী, মন্ত্রী, এক্ষুনি গোপালকে নতুন ধুতি আর ফতুয়া কিনে দাও। গিন্নি, ও গিন্নি, আরে কোথায় গেলে গো? ও মা গো, গেলে শুধু গামছা পরে আর ফিরে এলে নতুন ধুতি ফতুয়া পরে? কে দিল? গামছা পরে সোজা চলে গেলাম রাজসভায়। আর রাজসভার মধ্যে আমার সেই অর্ধ উলঙ্গ রূপ দেখে মহারাজ কিনে দিতে বাধ্য হলেন। বাবা, আমি হলাম গোপাল ভাঁড়, আমাকে জব্দ করা অত সহজ নয়। দাও 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 দাও, ভাত দাও, ভাত দাও, বড্ড খিদে পেয়েছে। মহারাজ, এটা কিন্তু আপনি ঠিক করছেন না। কে কি পোশাক পরবে সেটা তার নিজের ব্যাপার। এই নিয়ে গোপালের সঙ্গে বিবাদ করাটা কিন্তু মোটেও উচিত নয়। একদিনের জন্যও অন্তত ঝকঝকে পোশাক পরে রাজসভায় আসতে তো পারতো। তবে গোপাল রাজসভায় না এলে আপনারই কিন্তু ক্ষতি হবে, এই আমি বলে দিলাম। জ্বলে যাচ্ছে উজি, জ্বলে যাচ্ছে, আমার সর্বাঙ্গ জ্বলে যাচ্ছে। কেন কেন জাহাপানা, কেন জ্বলে যাচ্ছে কেন? রাগে উজি, রাগে। ও রাগে? কার ওপর রাগে জাহাপানা? একবার শুধু মুখ দিয়ে তার নামটা প্রকাশ করুন, তলোয়ারের এক কোপে যদি তার ঘাড় থেকে মাথা আলাদা করে না দিয়েছি তো। আরে দূর, অন্য কারোর ওপর নয়, রাগ হচ্ছে আমার নিজের ওপর। কেন কেন জাহাপানা, নিজের ওপর কেন রাগ হচ্ছে? হ্যাঁ, নিজের ওপর রাগ হচ্ছে কেন? বুঝবো, আবার জিজ্ঞেস করছো কেন? আজ এতগুলো বছর ধরে এত চেষ্টা করেও বেটাকে কাবু করা গেল না। কাকে কাবু করার কথা বলছেন বলুন তো? সেটাই তো মাথায় আসছে না। আরে বেল্লি, মাথা থাকলে তবেই তো বুঝবে কার কথা বলছি। বলছি কৃষ্ণচন্দ্রের কথা। কৃষ্ণচন্দ্র? হ্যাঁ, কৃষ্ণচন্দ্র। আরে আমার কতদিনের স্বাদ ওই কৃষ্ণচন্দ্রকে কাবু করে কৃষ্ণনগর দখল করব, কিন্তু বারে বারেই কি যুদ্ধ, কি বুদ্ধি, সবেতেই হেরে যাই আমি। সে আর কি করবেন হুজুর, যার যেমন নসিব। খামোশ! আমি তমাম বাংলার নবাব, নিজের নসিব আমি নিজেই বানাই। শোনো উজির, কৃষ্ণচন্দ্রকে কাবু করার জন্য একটা জবরদস্ত ফন্দি আঁটতে হবে তোমায়। পারলে ইনাম পাবে, আর না পারলে গর্দান যাবে। আপনি আপনি কি 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 কথা বলছেন জাহাপানা? না পারলে গর্দান যাবে? হ্যাঁ, গর্দান, গর্দান নিয়ে গুম করে দেবো তোমায়। ইয়াল্লা, মাথায় এসে গেছে। কি? ওই যে বললেন না গুম, জাহাপানা কৃষ্ণচন্দ্রকে গুম করে দিতে হবে। বহুত খুব। তা কিভাবে গুম করবে? শুনেছি খুব ভোরবেলায় কৃষ্ণচন্দ্র একা একা বাগানে পায়চারি করে, আশেপাশে তখন কোনো প্রহরী থাকে না। হ্যাঁ, কথাটা আমি শুনেছি বটে। যদি দুজন গুপ্তচর পাঠিয়ে ওই সময় কৃষ্ণচন্দ্রকে তার বাগান থেকে গুম করে ফেলা যায়। হ্যাঁ, খুব ভালো বন্দি, কিন্তু তারপর কি করবে? বেটাকে আমাদের মুর্শিদাবাদে তুলে এনে ভয় দেখিয়ে যদি ওর বিষয় আশয় লিখিয়ে নেওয়া যায়, তাহলে কেমন জমবে বলুন তো ব্যাপারটা? হ্যাঁ, বহুত জমে যাবে। তাহলে আর দেরি করছো কেন? যাও, যত তাড়াতাড়ি পারো সব ব্যবস্থা করে ফেলো। কিন্তু আমার ইনাম? পাবে, ইনামে ভরিয়ে দেবো তোমায়। বুঝলি পুঁটি,
কদিনের মধ্যে মাটি কুপিয়ে আজ বীজ ছড়িয়ে দিলাম। এরপর দেখবি কেমন তরতর করে গজিয়ে উঠবে গাছ। তারপর সে গাছে ফল ধরবে। আর সেই ফল বড় হলে বাজারে গিয়ে বিক্রি করে আসবো। তখন আমার দুঃখের দিন শেষ হয়ে যাবে। এখন চল চল, বীজ ছড়ানো হয়ে গেছে, এখন বাড়ি গিয়ে নাওয়া খাওয়া সেরে নিতে হবে। চল। শোন, মহারাজের আদেশ মতো জমিতে ছড়ানো সব বীজ এমনভাবে ওলট পালট করে দিতে হবে যাতে একটা বীজ থেকেও গাছ না বেরোতে পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, কোনো চিন্তা করবেন না, সব হয়ে যাবে। এ কি, জমির এই অবস্থা হলো কি করে? দেখে তো মনে হচ্ছে কেউ বা কারা এসে সমস্ত জমিতে লাঙল চষে দিয়ে গেছে। বুঝতে পেরেছি, মহারাজ আর মন্ত্রী মশাই তাহলে আদা জল খেয়ে আমার পেছনে লেগেছে। ঠিক আছে, আমার নামও গোপাল ভাঁড়। বীজ তো দূরের কথা, ফসলের দাম অবধি মহারাজের কাছ থেকে একেবারে উসুল করে নিয়ে আসবো। কি ব্যাপার, পথ আটকে দাঁড়ালে কেন? রাজবাড়ির ভেতরে ঢোকা কিংবা রাজসভায় যাওয়া তোমার বারণ আছে। তাই নাকি? তা কার আদেশে? মহারাজ আর মন্ত্রী মশাইয়ের আদেশ। তার মানে আটঘাট বেঁধেই সব করা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ফিরেই যাচ্ছি। আমাদের কোনো দোষ নিও না গোপাল দাদা। না না, তোমরা আর কি করবে? তোমরা তো সব হুকুমের দাস। এই শোনো, একটা কথা বলছি, হ্যাঁ, সামান্য পোশাক আশাক নিয়ে তুমি আর মহারাজের সঙ্গে বিবাদ করতে যেও না। হ্যাঁ, দেখছো তো মহারাজ তোমার উপর কেমন খাপ্পা হয়ে উঠেছেন। রাজবাড়ির চাকরিটাও তো প্রায় গেছেই, তার উপর চাষবাস করে যে একটু করে কমবে খাবে, তার সব উপায় এক এক করে বন্ধ হয়ে যাচ্ছে গো। তা তুমি কি করতে বলো আমায়? বলছি কি, মহারাজের কথা মেনে তার পছন্দের পোশাকই না হয় পরো। অসম্ভব! কারো অন্যায় আবদার মেনে নিজের পছন্দের পোশাক আমি কোনো মতেই পাল্টাতে পারবো না। এই আমার শেষ কথা, ব্যাস। এই দেখো, দুম করে রেগে গিয়ে ঘর থেকে বেরিয়ে চলে গেল। হায় ভগবান, এই গোয়ার গোবিন্দ মানুষটাকে নিয়ে যে আমি কি করি। হায় ভগবান। কাল রাজসভায় ঢুকতে দেয়নি, কিন্তু মহারাজের বাগান তো আছে। আজ বাগানে ঢুকে মহারাজের সঙ্গে একটা হেস্তনেস্ত করতেই হবে। কে 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 আরে এরা কারা? মহারাজকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছে কেন? নিশ্চয়ই কোনো গোলমাল আছে। এই তোরা কারা? মহারাজকে এভাবে টেনে নিয়ে যাচ্ছিস কেন? বেশি কথা বললে মেরে টাক ফাটিয়ে দেবো। তাই নাকি? তাহলে দেখ কে কার টাক ফাটায়।
বাপ। ওরে ওরে বাবা রে, নাক পেটে গেল, নাক পেটে গেল। ও ও ও ও ও। রক্ষী রক্ষী রক্ষী, এক্ষুনি এই বদমাস দুটোকে দড়ি দিয়ে বেঁধে ফেল। ওহ, বাবা, গোপাল, আজ শুধু তুমি এসে পড়েছিলে বলেই আমি বেঁচে গেলাম, না হলে যে কি হতো। কিন্তু এদেরকে পাঠিয়েছে বলো তো? কিরে বেটারা, তোদের কে পাঠিয়েছে বল বল, না বললে কিন্তু। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না। আর একটু লাগলেই সব ফুটি ফাটা হয়ে মরে যাব। আর মেরো না, মেরো না, মেরো না, মেরো না। তাহলে বল কে পাঠিয়েছে? মুর্শিদাবাদে, মুর্শিদাবাদে নবাব। নবাব? যাও এদের কারাগারে নিয়ে যাও, তারপর আচ্ছা করে থেতো করে এদের আবার নবাবের কাছে পাঠিয়ে দেব। শোন বেটারা, তোদের নবাবকে গিয়ে বলবি এই গোপাল যতদিন বেঁচে আছে ততদিন মহারাজের কোনো ক্ষতি করা ওই বুড়ো নবাবের পক্ষে সম্ভব নয়। যাও নিয়ে যাও এদের। গোপাল, গোপাল, কি কি বলে যে তোমায় ধন্যবাদ দেব? আমায় ধন্যবাদ দিতে হবে না মহারাজ, ধন্যবাদ দিন আমার পোশাককে, বিশেষ করে আমার এই গামছাকে। মহারাজ, এই গামছা দিয়ে যেমন গা মোছা যায়, গলায় ঝোলালে যেমন মনে হয় উড়নি, তেমনি এর এক প্রান্তে ইট বেঁধে নিলে এটা হয়ে যায় ভীমের গদা। গোপাল, আজ আমি বুঝতে পেরেছি তোমার পোশাক নিয়ে অপমান করাটা কত বড় অন্যায় হয়েছে আমার। না না না, তুমি তুমি এই পোশাকেই আবার আজ থেকে রাজসভায় এসো। আর আপনার ওই মন্ত্রী আমাকে সবজান্তা গামছাওয়ালা বললে? কানটি মূলে রাজসভা থেকে দূর করে দেব।